25টি জেলায় সভাপতির নাম ঘোষণা বিজেপির, এর মধ্যে নতুন মুখ 17 জনের। ক্ষমা চাইবেন না, শোকজের জবাব দিয়েও অবস্থানে অনড় হুমায়ুন কবির। নবান্নে নৌসাদের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর আগামী সপ্তাহেই ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী। ভারতকে সরিয়ে এখন পাকিস্তানকে দিয়েছে দায়িত্ব, বাংলাদেশে ঢুকলো আরও একটি পাক জাহাজ। মুখ্যমন্ত্রী দপ্তরে জমা পড়া অভিযোগে দ্রুত সুরাহা করতে বিশেষ কর্তা নিয়োগ। যদি কেউ বলে আইপ্যাড থেকে এসেছি, এই নম্বরে ভেরিফাই করবেন, কি বললেন অভিষেক ব্যানার্জি? ভূত তাড়াতে জোর, মঙ্গলবার বিশেষ বৈঠক ডাকল নির্বাচন কমিশন, নেবে দলগুলির মতামত। বাংলাকে ছোট করার চেষ্টা, সন্দেশখালী আরজিকর ইস্যুতে নাম না করে ফের বিজেপিকে নিশানা অভিষেক ব্যানার্জির। ইউনূসের বাংলাদেশে ফের মন্দিরে হামলা, দোলের দিন মুখে রুমাল বেঁধে সরস্বতী মূর্তি ভাঙচুর। অসমে ইন্দিরার বিরুদ্ধে স্লোগান দেয়ার মার, যেতে হয়েছিল জেলেও, দাবি অমিত শাহর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার আসবো বিস্তারিত। 25টি জেলায় সভাপতির নাম ঘোষণা বিজেপির। গতকাল দোল উৎসবের মাঝে 25টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা বিজেপির। এর মধ্যে নতুন মুখ 17 জনের। উত্তর এবং দক্ষিণ কলকাতা সহ 8টি সাংগঠনিক জেলায় সভাপতি অবশ্য অপরিবর্তিত রাখা হয়েছে। সূত্রের খবর, উত্তর এবং দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলায় সভাপতি পরিবর্তন না হলেও উত্তর কলকাতার শহরতলিতে আর আইনজীবী অরিজিৎ বক্সিকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে চণ্ডীচরণ রায়কে। একইভাবে আরামবাগ সাংগঠনিক জেলায় এতদিন সভাপতি ছিলেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ, তার জায়গায় আনা হলো প্রাক্তন জেলা সভাপতি সুকান্ত বেরাকে। শ্রীরামপুরেও সভাপতি পদে বদল আনা হয়েছে, সেখানে জেলা সভাপতি করা হলো সুমন ঘোষকে। সভাপতি পদে বদল আনা হয়েছে বসিরহাটে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রাক্তন সভাপতি তাপস ঘোষকে সরিয়ে দায়িত্বে আনা হলো সুকল্যাণ বৈদ্যকে। একইভাবে আসানসোল সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেলেন হিন্দু সংহতির নেতা থেকে গত লোকসভা নির্বাচনে বীরভূমে বিজেপির প্রার্থী হওয়া দেবতনু ভট্টাচার্য। দেবতনু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। কাঁথিতেও জেলা সভাপতি পদে বদল আনা হয়েছে। জেলায় বিধায়ক অরূপকে সরিয়ে সোমনাথ রায়কে দায়িত্ব দেয়া হলো। হলদিয়ায় দল বদলু বিধায়ক তাপসী মণ্ডলের জায়গায় সাংগঠনিক দায়িত্ব দেয়া হয়েছে মলাই সিংকে। সূত্রের খবর, নতুন 17টি মুখের মধ্যে অধিকাংশই সংঘ ঘনিষ্ঠ। তাৎপর্যপূর্ণভাবে নতুন সভাপতিদের তালিকায় রয়েছে সংগঠনের একাধিক পুরনো নেতাও, যা থেকে স্পষ্ট 26 সালের বিধানসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করতে সংঘ ঘনিষ্ঠ এবং প্রাক্তনদের গুরুত্ব বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন না তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়কে শোকজের জবাব দেওয়ার পর জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শোকজের জবাব দেওয়ার জন্য তাকে সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু শনিবারই 2 পাতার জবাব পাঠিয়ে দেন হুমায়ুন কবির। তিনি বলছেন, আমি শোভনদেব চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে জবাব দিয়েছি। শুভেন্দু অধিকারী চ্যাংদোলা করে বাইরে ফেলার মন্তব্যে আমি আঘাত পেয়েছিলাম এবং তার প্রতিবাদও করেছিলাম। এর আগেও শোকজ করেছিল দল, আমি উত্তর দিয়েছিলাম, এবারেও দিয়েছি। সম্প্রতি দলের তরফে একাধিকবার শোকজ করা হয়েছে তাকে। এই প্রসঙ্গে তিনি বলছেন, দলের সর্বোচ্চ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন, এখানে আমার কিছু বলার নেই। আমি তো আসামি, আমি তো আর জজ সাহেবের বিরুদ্ধে কিছু বলতে পারি না, তিনি রায় দেবেন। আসামিকে হাতজোর করে দাঁড়িয়ে থাকতে হয়। এখানে দলীয় নেতৃত্ব মনে করছে বারবার হুমায়ুন কবিরকে শোকজ করতে হবে দলের ভাবমূর্তি বা সাংগঠনিক শক্তি অক্ষুণ্ণ রাখতে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি বা শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার আমার নেই, করবও না। এদের এমনই মন্তব্য করছেন হুমায়ুন কবির। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইবার না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইবার করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে।
এলাকার কাজ নিয়ে সমস্যার কথা জানিয়ে গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার এক সপ্তাহ পরেই ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী সোমবার বিকেলে ফুরফুরা শরীফে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান দিয়ে ফুরফুরা শরীফের পীরজাদা তজ্জা সিদ্দিকীর সঙ্গে কথা বলবেন বলেও সূত্রের খবর। এছাড়া ফুরফুরার উন্নয়ন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। গত সোমবারই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তারপরেই ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে একাধিক প্রশ্ন। নৈরাজ্যের বাংলাদেশের এখনো নতুন বন্ধু হয়েছে পাকিস্তান। সেই বন্ধুত্বের ঘনত্ব বাড়তেই বেড়েছে যোগাযোগ। গত নভেম্বরে 53 বছর পর পাকিস্তান হয়ে বাংলাদেশে এসে থামে একটি পণ্য বোঝাই জাহাজ। সেই থেকে যেন আবার ফেলে আসা বন্ধুত্ব নিয়ে বুক চওড়া হয় ইউনূসের। নভেম্বরের পর ডিসেম্বর মাসেও করাচি থেকে 699টি কন্টেনার বোঝাই করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে থামে আরও একটি জাহাজ। এরপর কিছুটা বিরতি, আবার শুরু হয়েছে জাহাজ আসা। গত বুধবার পাকিস্তানের করাচি বন্দর হয়ে চট্টগ্রামে এসে থামলো আরও একটি জাহাজ। শনিবার সেই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে সে দেশের খাদ্য মন্ত্রণালয় তরফে জানানো হয়েছে যে পাকিস্তানের থেকে মোট 26,250 মেট্রিক টন আতপ চাল আনিয়েছে বাংলাদেশ। অবশ্য শুধু পাকিস্তান নয়, ভারত থেকে এই মাসে 11,000 মেট্রিক টন চাল আনিয়েছে তারা। বলে রাখা ভালো, শেখ হাসিনার সময়কালে দেশে চাল আমদানির ক্ষেত্রে ভারতের উপরেই বেশি নির্ভর ছিল বাংলাদেশ। 2024 সালেও পালা বদলের আগে ভারতের থেকে 10,000 মেট্রিক টন চাল আনিয়েছিল তারা। তারপর দেশ জুড়ে তৈরি হওয়া অচলাবস্থার জেরে বাদ পড়েছিল আমদানিতে। চলতি বছর আবার সেই ভারতকে ভুলে 50 বছর পর পাকিস্তানের থেকে চাল আমদানি শুরু করেছে বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসেই শুরু হয়েছে এই আমদানির কাজ। সেই মাসে পাকিস্তান থেকে 50,000 মেট্রিক টন চাল আনলো বাংলাদেশ। বিধানসভা নির্বাচনে আর বাকি মাত্র একটা বছর, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে জমা পড়া অভিযোগের সুরাহা করতে উদ্যোগী হলো নবান্ন। শুক্রবার রাজ্যের কর্মী বিনিয়োগ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি জারি করেই জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর অধীনস্থ পরিকল্পনার রূপায়ণ এবং অভিযোগ নিরসন দপ্তরের জন্য একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করা হচ্ছে। আইএসএস পদমর্যাদার আধিকারিক দীপঙ্কর মণ্ডলকে ওই পদে নিয়োগ করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। এই নিয়োগের পর প্রশাসনিক মহলে গুঞ্জন। আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর দফতরে জমে থাকা যাবতীয় অভিযোগের সুরাহা করতে এই বিশেষ নিয়োগ করা হচ্ছে। কয়েক বছর আগে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বর চালু করে রাজ্য সাধারণ মানুষের সমস্যার কথা জানার চেষ্টা করেন নবান্ন। সাধারণ মানুষের সমস্যা জানা মাত্রই তা সমাধান করতে উদ্যোগী হয় প্রশাসন। নতুন এই নিয়োগ প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে প্রতিদিন অনেক অভিযোগ আসে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে নির্দেশ দেওয়ার পরেই প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়। জমা পড়া সমস্যার সমাধান দ্রুত করতে ওই আধিকারিককে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পরিকল্পনা রূপায়ণ দপ্তর থেকে কোন প্রকল্পের কাজ কত দূর হয়েছে সেই বিষয়েও নজর রাখছে ওই আধিকারিক। সম্প্রতি আইপ্যাক নিয়ে বড় অভিযোগ করেছিলেন তৃণমূল বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র, যা নিয়ে গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে সভা থেকে মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন আইপ্যাককে নিয়ে এইসব উল্টোপাল্টা কথা বন্ধ করতে হবে। এবার পরোক্ষে সেই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বোঝাতে চাইলেন বদনাম করতে কে বা কারা আইপ্যাকের নাম ব্যবহার করছে। ভুতুড়ে ভোটার প্রসঙ্গে এদিন দলের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন অভিষেক। সেখান থেকে তিনি জানিয়ে দেন, আমার অফিসের ও আইপ্যাক নাম করে পথ পাইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক অভিযোগ এসেছে, অনেক গ্রেপ্তার হয়েছে, নম্বর দিচ্ছি।
8142681426। যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি, এই নাম্বারে ভেরিফাই করবেন। অভিষেক এও মনে করিয়ে দেন, আমার অফিস থেকে গেলে আগাম বার্তা যাবে জেলা সভাপতির কাছে, না হলে তাকে এন্টারটেইন করবেন না। আমার অফিসে রিপোর্ট করবেন, মন্তব্য অভিষেক ব্যানার্জির। ভুতুড়ে ভোটার বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠার পর 3 মাস সময় চেয়ে নিয়েছিলেন নির্বাচন কমিশন। জানানো হয়েছিল ডুপ্লিকেট এপিক নম্বর ইস্যুর মধ্যে তারা সমাধান করবে, তবে অল্প দিনের মধ্যেই তৎপরতা দেখালো নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবার একটি বৈঠক ডেকেছে তারা, আর সেই বৈঠকে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণ নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ডাকা এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিও, সাংসদ বিষয়ক মন্ত্রের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিবের থাকার কথা। সব জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের কাছে থেকেও এই সংযুক্তিকরণ নিয়ে পরামর্শ চেয়েছে নির্বাচন কমিশন। অনুমান করা হচ্ছে কোন প্রক্রিয়ায় আধার ভোটারের সংযুক্তিকরণ করা যেতে পারে, হলে কতদিনের মধ্যে হতে পারে, সেই সব বিষয়ে প্রাথমিক আলোচনা হতে পারে। অনলাইন পদ্ধতিতে ভোটার লিস্টে নাম তোলার সুযোগ নিয়ে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার লিস্টে ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দিচ্ছে বলে অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী। একই এপিক নম্বরে একাধিক ভোটার রয়েছে বলেও প্রমাণ দেখিয়েছিল তৃণমূল। তারপরে কমিশনের তরফে স্পষ্ট দাবি করা হয়, একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানে যে নকল বা ভুয়ো ভোটার নয়। যদিও কমিশনের এই যুক্তি মানতে নারাজ তৃণমূল, কিন্তু নির্বাচন কমিশন তাদের যুক্তিতে অনড়। তাও ইস্যুটি নিয়ে তারা ভাবছে এবং আগামী 3 মাসের মধ্যে তার সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। সন্দেশখালী ও আরজিকর কাণ্ড নিয়ে গত বছর তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। ঘটনার নিন্দা করলেও নেপথ্যে বিজেপির চক্রান্ত বলেই ভার্চুয়াল বৈঠক থেকে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, দেশের সামনে বাংলাকে ছোট করার চেষ্টা হয়েছে। ভুতুড়ে ভোটার ইস্যুতে আজ বিকেলেই ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক ব্যানার্জি। গত 6 মার্চ তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে স্ক্রুটিনি কমিটির প্রথম বৈঠক হয়। জেলা সভাপতিরাও সেদিন উপস্থিত ছিলেন, আর সেই বৈঠকেই ঠিক হয় শনিবার দ্বিতীয় বৈঠকটি হবে ভার্চুয়ালি। এদিনের বৈঠকে স্ক্রুটিনি কমিটির সদস্য ও জেলা সভাপতি ছাড়াও সব সাংসদ, বিধায়ক ও সব পুর নিগমের কাউন্সিলর, পুরসভাগুলির চেয়ারম্যান এবং সব জেলা পরিষদের সভাধিপতিরাও উপস্থিত ছিলেন। সেই সময় বাংলাকে ছোট করার চেষ্টা, সন্দেশখালী আরজিকর ইস্যুতে নাম না করে ফের বিজেপিকে নিশানা করলেন অভিষেক ব্যানার্জি। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছিল, আর এই নিয়েই উদ্বেগ প্রকাশ করেছিল ভারতও। সংখ্যালঘুদের উপর কোনো হামলা বরদাস্ত করা হবে না, সেই বার্তা গিয়েছিল ইউনূস সরকারের তরফেও। কিন্তু গত বৃহস্পতিবার দোলের দিন রাত 9টা নাগাদ বাংলাদেশের লক্ষ্মীপুরের রায়পুরে একটি সরস্বতী মন্দিরে ভাঙচুরের অভিযোগ ওঠে। এক যুবক মুখে রুমাল বেঁধে মন্দিরে ভাঙচুর চালায় বলে অভিযোগ। মন্দির কমিটির সভাপতি তিনি বলছেন, মন্দিরের পুরোহিত পাশের বাড়িতে পুজো করতে গিয়েছিলেন, সেই সময় মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, এই ঘটনার অভিযোগ পাওয়ার পরেই আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হয়েছে। সেখানে দেখা যায় মুখে রুমাল বেঁধে এক যুবক মন্দিরের মধ্যে ঢুকে প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। পুলিশের অনুমান, বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্যে এই প্রতিমা ভাঙচুর করা হয়েছে। রায়পুর থানার ওসি ওপার বাংলা সংবাদ মাধ্যমকে বলছেন যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, কে বা কারা কোন উদ্দেশ্যে প্রতিমাগুলি ভেঙেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে জাকির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনই জানা গিয়েছে সূত্র মারফত। অসমের পূর্বোত্তন কংগ্রেস সরকারকে আক্রমণ করতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে স্লোগান দেয়ায় অসম পুলিশ তাকে মারধর করেছিল, আর সেই সময় 7 দিন তিনি অসমের জেলে বন্দী ছিলেন বলেও দাবি করছেন অমিত শাহ। শুক্রবার অসমে গেছেন অমিত শাহ। উত্তর পূর্ব ভারতে 3 দিনের সফরে মিজোরামে যাওয়ার কথা রয়েছে তার।
শনিবার অসমের দেরগাঁওতে লাচিত বরফুকন পুলিশ একাডেমির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংস্থার সূত্রে জানা যাচ্ছে যে উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহ বলছেন, অসমে কংগ্রেস সরকারের আমলে আমি মারও খেয়েছি, সেই সময় হিতেশ্বর শইকীয়া ছিলেন অসমের মুখ্যমন্ত্রী। আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম। এদিন শাহ বলছেন যে অসমে 7 দিন আমায় জেলের খাবার খেতে হয়েছিল। সারা দেশ থেকে মানুষ এসেছিলেন অসমকে বাঁচাতে। আজ অসম উন্নয়নের পথ ধরে এগিয়ে চলেছে। এদিন অনুষ্ঠানে অমিত শাহর সঙ্গে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, এমনটাই জানা গিয়েছে। এতক্ষণ শুনছিলেন আজকে সেরা 10টি খবর। ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা পত্রিকা।